স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। যশোরে কয়েকদিনের করোনায় 4 জনের মৃত্যু। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি দ্বিগুণ। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কমিশন। যথাসময়ে তফসিল জানালেন সিইসি। 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ইউআই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। উত্তর সিটি হাসপাতালে গিয়ে দেখা যায় ঈদের আগে যেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতেন দৈনিক গড়ে 5 জন, সেখানে এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ। ঢাকার পাশাপাশি বরগুনা, বরিশাল ও পাবনা থেকে আসা ডেঙ্গু রোগীও ভর্তি হচ্ছেন সেখানে। ওই হাসপাতালে বাড়ছে কোভিড রোগীও। চিকিৎসা নিচ্ছেন 17 জন, যার মধ্যে অর্ধেক রোগীর প্রয়োজন হচ্ছে অক্সিজেন। হাসপাতালের পরিচালক জানান, বয়স্কদের অবস্থা খারাপ হচ্ছে বেশি, তবে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ রোগী। এখন পর্যন্ত শরীর ব্যথা, বমি আছে আর প্রচুর ব্যথা। কোভিড এবং ডেঙ্গু টেস্ট করা হয়েছে, কিন্তু এতে নেগেটিভ আসছে। আজকের আবার চিকুনগুনিয়া টেস্ট দেওয়া হয়েছে। বরিশালের অবস্থাও খুবই খারাপ এখন, ডেঙ্গুর অবস্থা, এই জন্য আমরা একসাথে ঢাকায় নিয়ে আসছি। ডেঙ্গু ধরা পড়ছে, তো আমার খালাতো ভাই এই জায়গায় ভর্তি, বরগুনাতে চিকিৎসা ভালো না। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে বরগুনা জেলায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। শত শত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। তাদের বেশিরভাগই এসেছেন জ্বর নিয়ে। হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সবশেষ 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি 221 জন। শুধু বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি 193 জন। এ জেলায় চলতি বছর বেসরকারি হিসেবে মারা গেছে 19 জন, সরকারি হিসেবে 5 জন। স্বেচ্ছাসেবক সংগঠন থেকে আমরা ডেঙ্গু রোগীদের জন্য আর্থিক সহযোগিতা, দুস্থ রোগীদের জন্য আইভি স্যালাইন 4000 দেব আমরা, 1200 অলরেডি দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশারি টানানো সহ অন্যান্য নির্দেশনার মানার তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। এতে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পেশেন্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু সবাইকে ম্যানেজ করে নিতে হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে তা বলবো না, কিন্তু একটু কষ্ট হচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে এটাকে ম্যানেজ করে নিচ্ছি। চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত হয়েছে আরও 14 জনের। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 64 জন। এর মধ্যে 25 জন নগরীর এবং 39 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত মাসে আক্রান্ত হয়েছিল 116 জন। এ মাসে এখন পর্যন্ত 81 জন শনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে ব্যাপক প্রস্তুতি রয়েছে হাসপাতালগুলোতে। প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার আলাদা করেছি, এবং এর মধ্যে যদি কোনো রোগী খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। বরিশালেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 54 জন। জেলায় গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন 131 জন। আর এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 288 জনের। মশারি ব্যবহার করবেন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করবেন, মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেইভাবে আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং আপনার আশেপাশের জনগণকে সচেতন করবেন। কুমিল্লা ও পটুয়াখালী সহ দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 11টি জেলা। সর্বোচ্চ সংক্রমিত এলাকা বরগুনা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।
সারা দেশে অব্যাহত রয়েছে করোনা সংক্রমণ। যশোরে করোনা আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে সাবিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 4 জন মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাতক্ষীরার কলরোয়া উপজেলার বাসিন্দা সাবিলা বেগম গত 12 জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে চট্টগ্রামে নতুন করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট 56 জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর চট্টগ্রাম জেলায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম মহানগর ও উপজেলায় সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। করোনা চিকিৎসায় উপজেলাগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া কুমিল্লায় নতুন করে 10 জনের করোনা শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয়, চট্টগ্রাম জেলা বিভাগের পরিচালক মহোদয় সহ আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমাদের মধ্যে আমাদের যে স্বল্পতা আছে, যেগুলো আছে, আমরা সেগুলো চিহ্নিত করেছি। আমরা সেগুলো অতি দ্রুত চট্টগ্রাম জেলা হাসপাতালে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ডেডিকেটেড হসপিটাল করতে পারি, সেজন্য অতি শীঘ্র আমরা যাতে সব কিছু আমরা ব্যবস্থা করতে পারি, আমরা সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত মাস্ক সাপ্লাই দেওয়া হয়েছে এবং কোভিডের জন্য আমরা ভ্যাকসিনও সাপ্লাই দিয়েছি। আমরা প্রতিটি উপজেলায় 500 করে ভ্যাকসিন সাপ্লাই দিয়েছি। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি বিষয়ে ইসির সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রত্যেক অফিসেরই একটা পরিকল্পনা থাকে, তাদেরও আছে। সে অনুযায়ী কার্যক্রম চলছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্নাতক সম্মান শেষ বর্ষের 26 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যাহার না করলে কাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন ও লাগাতার সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল কথা বলতে আসে। এ সময় রাস্তা ছাড়ার নির্দেশ দিয়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে অন্তত 7 শিক্ষার্থী আহত হয়। বহিষ্কার আদেশ প্রত্যাহারের পাশাপাশি পুলিশি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি দেয় তারা। জানা যায়, সম্মান শেষ বর্ষের পরীক্ষায় খুবই কম নম্বর পাওয়ায় ভবিষ্যতে উত্তীর্ণ হতে পারবে না, এমন আশঙ্কায় ওই শিক্ষার্থীদের বহিষ্কার করে কর্তৃপক্ষ। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এই নিঃশর্তভাবে আমাদের যত বহিষ্কার যে স্টুডেন্টগুলো সবার বহিষ্কার আদেশটা তুলে নিতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা 2 মাস ধরে 7 বারের মতো ইউজিসিতে গিয়েছে, 3 বারের মতো মন্ত্রণালয় দেখাও করে নাই। ইউজিসি চেয়ারম্যান আমাদের কাছে মাফ চেয়েছে, বলছে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। তারপরে আমরা রাস্তায় এসেছি। পুলিশরা আমাদের উপর অতর্কিত হামলা করে, আমাদের এখানে ছেলে মেয়ে সবার উপর হামলা করে। দর্শক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ নিয়ে জানাতে নতুন বাজার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি কাউসার সোহিলি। সোহিলি, ওই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং সেই ব্লকেটের আওতায় যেটি আপনি আমার সাথে দেখতে পাচ্ছেন, যে এখনো কিন্তু তারা সড়কের মাঝখানেই বসে আছে এবং বসে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেও পুলিশের পক্ষ থেকে ভাটারা থানা থেকে প্রতিনিধি এসেছিল এবং বিভাগীয় যে পুলিশের যে জোনের প্রধান তিনি এসেছিলেন, কথা বলবার জন্য আহ্বান জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা অনড়, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই
এই এলাকা ছাড়ছেন না এবং তারা আরও জানিয়ে দিয়েছেন যে আজকে সন্ধ্যা 6টার ভেতর যদি তাদের দাবি আদায় না হয়, 5 দফা দাবি তারা যেটা দিয়েছেন সেটা দাবি আদায় না হয়, তাহলে আগামীকাল থেকে তারা সারা ঢাকায় ব্লকেট কর্মসূচির ডাক দেবেন। এবং এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অ্যালায়েন্স আছে তারাও তাতে যুক্ত হয়েছেন এবং একই সাথে তারা বলেছেন যে এই 5 দফার ভেতরে উপাচার্যের সহ যে শিক্ষকরা পদত্যাগ করেছিল সেই শিক্ষকরা কিন্তু এখন আজকে অফিস করছেন, কিন্তু তাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, বা সেই শিক্ষার্থীদের যে বহিষ্কার 26 শিক্ষার্থীদের বহিষ্কারের যে কারণ বলা হচ্ছে সেটিও তারা সমর্থন করছেন না, বরং তারা বলছেন রিফর্মের দাবিতে, ইউনিভার্সিটির রিফর্মের দাবিতে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেটিকে ঘোলাসে করার জন্যই এই ধরনের দাবি কর্তৃপক্ষ করছেন বলে তারা দাবি করছেন। এই জায়গা থেকে তাদের এই ব্লকেট কর্মসূচি কিন্তু আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি সুনির্দিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য না আসে তাহলে একইভাবে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তারা চলমান রাখবেন বলে জানিয়ে দিয়েছেন। এবং পুলিশ কর্তৃপক্ষ বারবারই তাদের আহ্বান জানাচ্ছেন বসবার জন্য, সেটিতেও তারা এখন পর্যন্ত কোনো মতামত দেননি। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এই পুরো এলাকার যানজট পুরোটাই বন্ধ হয়ে, যান চলাচল বন্ধ হয়ে আছে এবং ভোগান্তি যেটা হওয়ার কথা, উপচে পড়া ভিড় সবই এখানে আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি। নাবিলা। সোহেলি, আপনাকে ধন্যবাদ। শিশুশ্রম বন্ধের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ.এম. শফিকুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই আহ্বান জানান। বলেন, বর্তমানে দেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা 35 লাখেরও বেশি, পথশিশু রয়েছে 34 লাখ, এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত প্রায় 11 লাখ শিশু। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 50,000 ও রানার আপ দলকে 30,000 টাকা সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাবনায় আধুনিক স্টেডিয়াম, জাতীয় মানের সুইমিং পুল, টেনিস কমপ্লেক্স ও জিমনেশিয়াম সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও স্থবির হয়ে আছে জেলার ক্রীড়াঙ্গন। পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে স্টেডিয়াম। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। 1 বছর আগেও খেলাধুলায় মুখরিত ছিল পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছিল কোনো না কোনো ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট, অথচ এখনকার চিত্র ভিন্ন। দীর্ঘদিন পাবনাতে খেলাধুলা নাই। খেলাধুলা যদি না হয় তাহলে কিন্তু প্লেয়ার বের হবে না। আমরা চাই পাবনায় বড় বড় খেলার টুর্নামেন্ট হোক, ছেলেপেলে খেলাধুলা আগ্রহ হোক, এটাই আমরা চাই। পরিচর্যার অভাবে মাঠে জমেছে ইট আর পাথর। খেলাধুলা করতে গিয়েও আহত হচ্ছে অনেকেই। খোঁড়া থাকে, তারপরে পাথর টাথর থাকে, তো এখানে প্র্যাকটিস করতে গেলে মনে করেন অনেকে আহত হই। মাঠে অনেক খোয়ার জন্য ভালোভাবে খেলাও যায় না। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলটি হচ্ছে দেশের অন্যতম জাতীয় মান সম্পন্ন একটি সুইমিং পুল, যেখানে আছে আধুনিক গ্যালারি ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। অথচ সাঁতার প্রশিক্ষণ ছাড়া এখানে অনুষ্ঠিত হয়নি কোনো প্রতিযোগিতা। সাঁতারে রয়েছে এই জেলার গৌরবময় সোনালী অতীত। কোনো প্রতিযোগিতামূলক কোনো ব্যবস্থা এ পর্যন্ত আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে নেওয়া হয়নি। বিজনেসের দিকে জেলা ক্রীড়া সংস্থা এমনভাবে ছুটছে আসলে যে এখানে যে খেলোয়াড় তৈরি হবে সেই টেন্ডেন্সি তারা ভুলে যাচ্ছে। এক্সপার্ট প্রশিক্ষক এখানে নাই, যার জন্য এইটার বিঘ্ন ঘটতেছে। পাবনার ক্রীড়াঙ্গনে গর্ব করার মতো প্রতিষ্ঠান হচ্ছে স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স। এই কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে অপেশাদার জাতীয় টেনিস প্রতিযোগিতা, অথচ দীর্ঘদিন ধরে এটিও বন্ধ। ফিমো শামসুল আরেফিন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাও, যেখানে অংশ নেন দেশের খ্যাতনামা খেলোয়াড়রাও, সেটিও এখন পরিত্যক্ত। 2018 সাল থেকে ন্যাশনাল খেলা হয়েছে, তারপর এ পর্যন্ত আমাদের জিমনেশিয়ামে প্রতিযোগিতামূলক কোনো খেলা হয় না। পাবনা স্টেডিয়ামের উন্নতি হয়েছে, চারপাশে গ্যালারি হয়েছে, আধুনিক সুইমিং পুল হয়েছে, ক্রিকেট জিমনেশিয়াম হয়েছে, কিন্তু সেই তুলনায় খেলার ভাটি পড়েছে। প্রায় 10 মাস আগে ভেঙে দেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার কমিটি। নতুন একটি এডহক কমিটি গঠন করা হলেও তাদেরও নেই কোনো কার্যক্রম। এডহক কমিটির কোনো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার কারণে কোনো খেলাধুলা কোনো চর্চাও নাই, ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই বা কোনো প্রতিযোগিতাও সেরকম হচ্ছে না। ক্রীড়া সংগঠকদের মতে সরকারি উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া প্রাণ ফিরে পাবে না জেলার ক্রীড়াঙ্গন।
পাবনার খেলাধুলার ব্যাপারে পৃষ্ঠপোষকতা একমাত্র জনাব অঞ্জন চৌধুরী করে থাকেন এবং তিনি পাবনার ক্রীড়াঙ্গনটা তিনিই ধরে রেখেছেন। আর এক্ষেত্রে আমি বলবো বর্তমানে যে অবস্থা, একক ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তো সব খেলা সম্ভব না, আরও পৃষ্ঠপোষক দরকার। তবে এ জেলার ক্রীড়াঙ্গন নিয়ে আশাবাদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা। এখানে মাঠ সংস্কারের জন্য আমরা ওখানে স্টেডিয়ামে বসে আমি মিটিং করেছি, কোথায় কোথায় কী সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করেছি। যে দরজাটা খোলা ছিল সেটা আমরা বন্ধ করেছি, এখানে অবৈধ অনুপ্রবেশ ছিল সেটা আমরা বন্ধ করেছি। ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনার একটা উন্নত পরিবেশ, সুন্দর পরিবেশ নিশ্চিত করেছি। আমরা প্রথমেই ক্রিকেট লিগ, আন্তঃ উপজেলা ফুটবল লিগ, আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন এবং সাঁতার প্রতিযোগিতা করব। এর মাধ্যমে আমরা মনে করব যে পাবনা জেলা ক্রীড়া সংস্থা আগের মতো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। স্বাধীনতা উত্তরকাল থেকে পাবনার বিভিন্ন লিগ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে স্কোয়াড গ্রুপ। এই গ্রুপের পাশাপাশি খেলাধুলার বিকাশে অন্যদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। যশোরে কয়েকদিনের করোনায় 4 জনের মৃত্যু। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি দ্বিগুণ। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কমিশন। যথাসময়ে তফসিল জানালেন সিইসি। 26 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।